আপনাদের অনেকেরই হয়তো মনে থাকার কথা যে 2025 সালের আগস্ট মাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। সেই সময় থেকে এই নির্বাচন ঠেকানোর জন্য কম জল ঘোলা করা হয়নি। একটি অংশের ধারণা ছিল যে ইউনূস গং নির্বাচন দেবে না, কিন্তু সেনাপ্রধান অপেক্ষা করেছেন। তিনি খুব কৌশলে গিয়েছেন। তার চারপাশ ঘিরে ফেলেছিল পাকিস্তানপন্থী সেনা কর্মকর্তারা, যারা পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের নির্দেশানুযায়ী ভারতের সঙ্গে একটি যুদ্ধ প্রস্তুতির আয়োজনও সম্পূর্ণ করে ফেলেছিল বলতে গেলে। যুক্তরাষ্ট্র এবং ভারতের চাপে ইউনূস গং নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেকে সরে এসেছে, কিন্তু তাতে জেনারেল ওয়াকারের ভূমিকাও আছে বলে অনেকেই মনে করেন। শুধু তাই নয়, নির্বাচনের পর সেনাবাহিনীতে বড় বড় সব পরিবর্তন বুঝিয়ে দিচ্ছে যে পাকিস্তানপন্থী সেনা কর্মকর্তারা পরাজিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, জেনারেল ওয়াকার আসলে কোন পন্থী? কেন জেনারেল ওয়াকার বাংলাদেশে ইউনূস গংয়ের ক্ষমতা দখলকে ঠেকাতে পারেনি বা ঠেকাননি? আজকের ভিডিও কলামে উন্মোচন করব জেনারেল ওয়াকার নামা। 2024 সালের 5ই আগস্টের পর থেকে জেনারেল ওয়াকারের ভূমিকা নিয়ে নানামুখী বিতর্ক এবং প্রশ্ন উঠেছে। এক পক্ষ তাকে গণতন্ত্রের রক্ষক হিসেবে দেখেন, আরেক পক্ষ প্রশ্ন তোলেন যে তিনি কেন কথিত জুলাই বিপ্লবের সময় ইউনূস গংয়ের ক্ষমতা দখলকে ঠেকাতে পারেননি বা ঠেকাননি। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের সেই সময়কার জটিল রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। 2রা আগস্ট 2024 তারিখে নাহিদের উপর সেনাবাহিনী এবং ডিজিএফআই এর একটি অংশ চাপ সৃষ্টি করেছিল এক দফা মানে শেখ হাসিনার পতনের ঘোষণা দেওয়ার জন্য। এই চাপের ফলেই নাহিদরা পরদিন এক দফা ঘোষণা করেছিল। এটি স্পষ্ট করে দেয় যে সেনাবাহিনীর একটি অংশ জুলাই আন্দোলনের সাথে সরাসরি জড়িত ছিল, আর এই অংশটি নিঃসন্দেহে সেনাপ্রধানের নিয়ন্ত্রণাধীন ছিল না, বা ছিল কিনা সেই প্রশ্নটি এখনো রয়ে গেছে। এমনকি শেখ হাসিনাকে গণভবন থেকে নিরাপদে সরিয়ে দেওয়ার ক্ষেত্রেও ওয়াকারের ভূমিকা আসলেই কতটুকু তা নিয়েও তো সন্দেহ রয়েছে। বরঞ্চ জাতিসংঘের চাপে হোক কিংবা বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী পরিচালিত হয়েই হোক, ওয়াকারুজ্জামান কার্যত জুলাই সন্ত্রাস দমনে তার দায়িত্ব পালন করতে পারেননি। একথা স্বীকার করে নিয়েই আমাদের পরবর্তী অধ্যায়ের দিকে এগোতে হবে। ধরুন, আমরা যদি কেবল হাসনাত আব্দুল্লাহ বিষয়ে জেনারেল ওয়াকারের ভূমিকাকে বিশ্লেষণ করি, তাতেও আপনাকে বিভ্রান্ত হতে হবে। তথাকথিত জুলাই বিপ্লবের সবচেয়ে অ্যাগ্রেসিভ চেহারা হাসনাত আব্দুল্লাহ। জনশ্রুতি হচ্ছে হাসনাতের অ্যাগ্রেসিভনেস সেনাপ্রধানের বিশেষ নজরে আসে এবং তিনি হাসনাতকে জুলাই জঙ্গিদের উপযুক্ত নেতা হিসাবে গড়ে তোলেন। সেনাপ্রধানের সমর্থন পেয়ে হাসনাত আরো অ্যাগ্রেসিভ হয়ে ওঠে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরবর্তীতে হাসনাতকে সংসদে পাঠানোর বিষয়টিও জেনারেল ওয়াকারের কৌশলগত সিদ্ধান্তের অংশ। জামায়াত সরকার গঠন প্রক্রিয়া থেকে ছিটকে গেলে সেনাপ্রধান নিরাপত্তার জন্য হাসনাতকে সংসদে পাঠানো জরুরি বলে মনে করেছিলেন। এই সমস্ত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে মনে হয় যে জেনারেল ওয়াকার একটি অত্যন্ত জটিল এবং বিপজ্জনক পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন গত 18 মাস ধরে। তিনি সম্ভবত একাই সবাইকে নিয়ে খেলেছেন। আওয়ামী লীগের অনেক লোকজন মনে করে যে তারা ওয়াকারের জন্যই নিরাপদে দেশ থেকে বেরোতে পেরেছে। আবার বিএনপি মনে করে যে তিনি তাদের গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক সহ বেশ কয়েকজন নেতাকে ধরিয়ে দেওয়ার যে কূট কৌশলের আশ্রয় জেনারেল ওয়াকার নিয়েছিলেন, সেগুলো বিশ্লেষণ করলে আপনাকে আরো অবাক হতে হবে। তিনি ইউনূসের সঙ্গে ইঁদুর বেড়াল খেলা খেলেছেন, কিন্তু তার ইনাফ ইজ ইনাফ বক্তব্যের পর তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা ঠেকাতে তিনি কি করেছেন? তিনি নিজ মুখে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে ফুল স্টপ টেনে দেওয়ার পরও আবার ইউনূস সরকার এটি নিয়ে সাজানো রিপোর্ট তৈরি করতে গেলে ওয়াকার তাতে মত দিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে সেনা কর্মকর্তাদের বিচার মেনে নিয়ে তিনি সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে দুর্বল করেছেন। একথা তার পরম বন্ধুরাই বলছে। কিন্তু আর সবকিছু ছাপিয়ে জেনারেল ওয়াকার একটি জায়গায় অনড় থেকেছেন, সেটা হলো নির্বাচন। এই নির্বাচনে জেনারেল ওয়াকার একটি বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পুরনো মার্কিন ডিপ স্টেটের প্ল্যান অনুযায়ী এবং দেশের ভেতর ইউনূস গংয়ের চাপে প্রাথমিকভাবে জামায়াতকে 130 থেকে 140টি সিট দেওয়ার কথা থাকলেও ট্রাম্প প্রশাসন এবং ভারতের যৌথ চাপে পরবর্তীতে খেলা ঘুরে যায়। এর ফলে রাজাকার পুত্র গামসা আজমি সহ
অনেক জামায়াত নেতার বক্তব্যে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে জেনারেল ওয়াকারের আসল ভূমিকা কি ছিল। ইউনূস সরকারের সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের উপদেষ্টা আসলে। কিন্তু রাষ্ট্রপতির উপদেষ্টা হয়েও ইউনূস রাষ্ট্রপতিকে সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করতে দেননি, বরং রাষ্ট্রপতিকে সরানোর সকল প্রচেষ্টা করেছেন। তিনি ব্যর্থ হয়েছেন শুধু সেনাপ্রধান ওয়াকারের জন্য। জেনারেল ওয়াকার সর্বশক্তি নিয়োগ করেছিলেন রাষ্ট্রপতিকে টিকিয়ে রাখতে। কেন তিনি রাষ্ট্রপতিকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন? উত্তর একটাই, রাষ্ট্রপতি সরে গেলে প্রথম সরিয়ে দেওয়া হতো ওয়াকারুজ্জামানকেই বা সেনাপ্রধানকেই। একমাত্র রাষ্ট্রপতিই পারেন সেনাপ্রধানকে পদচ্যুত করতে। সুতরাং রাষ্ট্রপতিকে বাঁচাতে ওয়াকার নিজেই তৎপর হয়েছেন। যদি এরকমটা হতো যে রাষ্ট্রপতিও নেই এবং সেনাবাহিনীর প্রধানও নেই, তাতে সংকট বাড়তো না কমতো? জঙ্গি জামায়াতীদের পোয়াবারো হতো নিঃসন্দেহে। ইউনূস রাষ্ট্রপতি, আসিফ নজরুল প্রধান উপদেষ্টা, জেনারেল ওয়াকার আউট। এই পরিস্থিতিতে সরাসরি জামায়াতের কেউ সেনাপ্রধান হতো। ইউনূস আমরণ ক্ষমতায় থাকতো। ডিপ স্টেট, জঙ্গি, আইএসআই, সেনাবাহিনী সব তার কবজায় চলে যেত। তাকে সরানোর সাধ্য কারো থাকতো না। এই ভয়াবহ পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে জেনারেল ওয়াকার রাষ্ট্রপতিকে টিকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটি ছিল একটি কৌশলগত এবং দূরদর্শী সিদ্ধান্ত, যা দেশকে এক অনিশ্চিত অন্ধকারের পথ থেকে ফিরিয়ে আনে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রকাশিত তথ্যগুলো এই বিশ্লেষণকে আরো শক্তিশালী করে। রাষ্ট্রপতি স্পষ্ট করে বলেছেন যে গত 1.5 বছরে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির নানা ষড়যন্ত্রের মুখে সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব সংবিধানে অটল থেকে তাকে নানাভাবে সহায়তা করেছেন। তিনি আরো জানিয়েছেন যে সশস্ত্র বাহিনী 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে এবং বিএনপি কোনো অসাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা করেছে। অন্তর্বর্তী সরকারের পুরো 18 মাস সময় জুড়ে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য অন্তত কয়েকবার চেষ্টা করা হয়, কিন্তু প্রতিবারই জেনারেল ওয়াকারের নেতৃত্বে সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির পাশে দাঁড়ায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্প্রতি সাক্ষাৎকারে এই বিষয়টি আরো স্পষ্ট করেছেন, যেটা একটু আগে বললাম। সাংবিধানিক শূন্যতা সৃষ্টির ষড়যন্ত্রের মুখে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিএনপির শীর্ষ নেতৃত্বকে তিনি ধন্যবাদ দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন যে সশস্ত্র বাহিনী 5ই আগস্টের পরের পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে এবং কোনো অসাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তরে বাধা দিয়েছে। এই সমর্থন শুধু ব্যক্তিগত নয়, বরং সংবিধান এবং রাষ্ট্র কাঠামোকে টিকিয়ে রাখার জন্য এক অনিবার্য পদক্ষেপ ছিল, স্বীকার করতে হবে আমাদের। জেনারেল ওয়াকার 18 মাস ধৈর্য ধরে অপেক্ষা করেছেন একটি নির্বাচন দেওয়ার জন্য বা একটি নির্বাচিত সরকারের জন্য। পৃথিবীতে সেনাবাহিনী ক্ষমতা দখল করে, নির্বাচন দেয় না, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু বাংলাদেশে এই প্রথম আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনী নির্বাচন চেয়েছে, সেনাপ্রধান নির্বাচন চেয়েছে এবং নির্বাচন দিতে বাধ্য করেছে। নির্বাচিত সরকার শপথ নেওয়ার পর একে একে আর্মির জিহাদি উপাদানগুলোকে স্প্রিং ক্লিনিং করলেন ওয়াকার। ইউনূস সরকারের সময়ে আর্মির মধ্যে জিহাদি প্রভাবিত অফিসারদের প্রভাব বাড়ছিল। নির্দেশ আসছিল রাওয়ালপিন্ডি থেকে বা ইসলামাবাদ থেকে। ইউনূস সরকার যখন ক্ষমতার বাইরে গেলেন, তখনই জেনারেল ওয়াকার দ্রুত অ্যাকশন নিলেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাম্বাসেডর হিসেবে পাঠানো হলো। জেনারেল ওয়াকারের বিশ্বস্ত লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে চিফ অফ জেনারেল স্টাফ করা হলো। কোয়ার্টার মাস্টার লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে ন্যাশনাল ডিফেন্স কলেজে পাঠানো হলো। মেজর জেনারেল মঈন খানের প্রমোশন ব্লক করে তাকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠানো হলো। আরো 5 জন মেজর জেনারেলকে গুরুত্বহীন পোস্টে সরিয়ে দেওয়া হলো। এই পরিবর্তনগুলো আর্মির হাই কমান্ডে বড় রিশাফল এনেছে। নিঃসন্দেহে আর্মিকে জামায়াত ইসলামী, জিহাদি গ্রুপ বা পাকিস্তানপন্থী যে চাপ, পাকিস্তানপন্থী যে এক্সটেনশন হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছেন জেনারেল ওয়াকার। ধন্যবাদ তাকে দিতেই হবে। তথাকথিত জুলাই বিপ্লব পরবর্তী বিশৃঙ্খল সময়ে বাংলাদেশ প্রায় মিয়ানমারের পথে ঢুকে গিয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে বর্তমান সেনাপ্রধান, তার দৃঢ় নেতৃত্ব দিয়ে সেই পথ থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনেছেন। নানা ধরনের উস্কানি, চাপ, প্রলোভন, স্বজনপ্রীতি এবং পরিস্থিতির ফাঁদে পা না দিয়ে তিনি সততা, আমি দেশপ্রেম বলবো, দৃঢ়তা সহ জানা অজানা অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে একটি ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা করেছেন তিনি। এমনকি তিনি 1-11 পথেও হাঁটেননি। 1-11 ছিল একটি সামরিক অভ্যুত্থান। পরবর্তী সরকারে সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণ ছিল বিভিন্ন মাত্রায়, কিন্তু 5ই আগস্ট কোনো সামরিক অভ্যুত্থান ছিল না। এটি একটি সন্ত্রাসী ঘটনা ছিল। এখানে সেনাবাহিনীর ভূমিকা ছিল কেবলমাত্র রক্তক্ষয় থেকে জাতিকে রক্ষা করা। আবার 5ই আগস্ট পরবর্তী সরকারে সেনাবাহিনীর কোনো অংশগ্রহণ নেই।
তারা দেশকে স্থিতিশীল রাখতে এবং গণতন্ত্রের উত্তরণের পথে একটি বেসামরিক সরকার গঠনে সহায়তা করেছে মাত্র, এর বেশি কিছু নয়। জেনারেল ওয়াকার সেনাপ্রধান হওয়ার পরে সবাই তাকে সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় হিসেবে চিত্রিত করেছে। সেই জায়গা থেকে স্বজনপ্রীতির ঊর্ধ্বে দেশপ্রেমকে স্থান দেওয়া বর্তমান বিবেচনায় হয়তো খুব সহজ কাজ ছিল না, কিন্তু তিনি দেখিয়েছেন দেশপ্রেম, পেশাদারিত্ব এবং প্রতিষ্ঠান সবকিছুর ঊর্ধ্বে। এটা তার যারা প্রশংসা করেন তারা বলছেন। সেদিন যদি তিনি সামান্য একটি ভুল করতেন তাহলে প্রাথমিকভাবে বাংলাদেশ পাকিস্তানের ইমরান খানের পতনের সময়কার মতো পরিণতির দিকে এবং পরবর্তীকালে মিয়ানমারের বর্তমান পরিস্থিতির পথে ধাবিত হতো। কিন্তু বর্তমানে সেনাপ্রধান সে অবস্থা থেকে শুধু বাংলাদেশকে রক্ষা করেননি, বাংলাদেশ সেনাবাহিনীকেও রক্ষা করেছেন। নির্বাচনের ক্ষেত্রে জেনারেল ওয়াকারের ভূমিকা ছিল অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ়। শেখ হাসিনার পতনের পর তিনি যখন সকল রাজনৈতিক দলগুলোকে পাশে রেখে দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন আপনারা আমার উপর আস্থা রাখুন, তখন সকলেই তার উপর আস্থা রেখেছিল। কিন্তু কিছু গোষ্ঠী থেকে নির্বাচনকে পিছিয়ে দিতে নানা ধরনের অস্থিতিশীলতা তৈরি করে চলছিল। বিশেষ করে ইউনূসের আশেপাশে যে কয়েকজন উপদেষ্টা ছিলেন তারা কেউ নির্বাচন চাননি, খোদ ইউনূসও চাননি। ঠিক সেই সময় সেনাপ্রধান 18 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কঠোর বার্তা দিয়েছিলেন। এই বার্তার পর তাকে লক্ষ্য করে নানা কটূক্তি, তির্যক বাক্যবাণ ছোড়া হয়েছিল। ভেতরে বাইরে নানা ষড়যন্ত্র চলার খবর আমরা জানতাম, কিন্তু জেনারেল ওয়াকার সবকিছু সামলালেন অত্যন্ত ঠান্ডা মাথায় এবং বিচক্ষণতার সাথে। চারপাশের সবকিছুকে উপেক্ষা করে তিনি তার লক্ষ্য 18 মাসের নির্বাচনের অবস্থানে অবিচল রইলেন। অবশেষে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে 17 মাসের মাথায় বাংলাদেশের ইতিহাসের একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি তার কথা রক্ষা করেছেন বলে আমরা বলতে পারি। নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, নির্বাচনের ফলাফল নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু নির্বাচনকে বড় ধরনের অনিশ্চয়তা এবং বিতর্কের হাত থেকে রক্ষা করতে ওয়াকারের ভূমিকা তো আমাদের মানতে হবে। তাদের এই অবস্থানের কারণে বা সেনাবাহিনীর এই অবস্থানের কারণে নির্বাচনটা সম্পন্ন করা গেছে। এর মাধ্যমে দেশটা বেঁচে গেছে, জঙ্গিবাদের দখল মুক্ত হয়েছে এবং একটি গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশ হাঁটা শুরু করেছে, যদিও পাটা ভেঙে দেওয়া হয়েছে। জেনারেল ওয়াকার মনে রেখেছেন কিভাবে ভারত তাকে একটা কুয়ের সম্ভাবনা সম্পর্কে আগাম সতর্ক করেছিল এবং দেশকে অরাজকতা থেকে বাঁচিয়েছেন তিনি। আন্তর্জাতিক চাপ, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ভারতের ভূমিকা এই পুরো পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জেনারেল ওয়াকারের নিজস্ব বিশ্লেষণ প্রধান ভূমিকা পালন করেছে। তিনি বারবার বলেছেন সাংবিধানিক দায়িত্বের বাইরে আমার ভিন্ন কোনো ইচ্ছে নেই, তিনি সেটা প্রমাণও করেছেন। তার এই বক্তব্য যে সৎ ছিল সেটা সেনাবাহিনীর সদস্যরাও অনুধাবন করতে পেরেছিলেন এবং সর্বোচ্চটা দিয়ে তারা তার পাশে দাঁড়িয়েছেন। এটা আমাকে সেনাবাহিনীর ভেতরকার সূত্র জানিয়েছে। একটি রাজনৈতিক গহীন অন্ধকার খাদের কিনারা থেকে বাংলাদেশকে রক্ষা করেছে জেনারেল ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী। শুধু খাদের কিনারা থেকে ফিরে আসেনি, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও এটি একটি শুরু আমরা বলতে পারি। এবং এই প্রথম বাংলাদেশে গণতন্ত্র শুরুর কাজে সেনাবাহিনী সহায়তা করেছে। কেবল গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সহায়তা নয়, দেশের স্বার্থ সার্বভৌমত্ব রক্ষায় একসময় জেনারেল ওয়াকারের ভূমিকা হয়তো আমাদেরকে স্মরণ করতে হবে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের বিদেশি স্বার্থে নেওয়া, পাকিস্তানের স্বার্থে নেওয়া আসলে দেশ বিরোধী কিছু উদ্যোগ সেনাবাহিনী এবং জেনারেল ওয়াকারের শক্ত অবস্থানের কারণে ভেঙে গেছে। আমাদের এটা মনে রাখতে হবে। মানবিক করিডোরের নামে বাংলাদেশের মাটিতে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র, দেশের সবচেয়ে লাভজনক চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনালের অপারেশন বিদেশি কোম্পানির ডিপি ওয়ার্ল্ডের কাছে লিজ দেওয়ার ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছিলেন ওয়াকার এবং তার সেনাবাহিনী। ইউনূস সরকার বিদেশিদের স্বার্থে এই দুটো সুযোগ দেওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং জেনারেল ওয়াকারের অন্তর্বর্তী সরকারের এই ষড়যন্ত্র রুখে দিতে জোরালো ভূমিকা পালন করেন। জেনারেল ওয়াকার জুলাই বিপ্লবের চূড়ান্ত মুহূর্তে চাইলে খুব সহজেই সামরিক শাসন জারি করে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর হতে পারতেন। সেই সুযোগ তার ছিল। সেই সময় মানুষকে যেভাবে বিক্ষুব্ধ করে তোলা হয়েছিল এবং রাষ্ট্র যেভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল, তাতে তিনি এমন সিদ্ধান্ত নিলেও জনগণ হয়তো আনন্দে তা গ্রহণ করত, কিন্তু পেশাদারিত্বে অটল থেকেছেন তিনি। এটাকে কি দিয়ে ব্যাখ্যা করা যাবে আমি জানি না। হতে পারে যে ১/১১ আমল তাকে শিক্ষা দিয়ে থাকবে, কিংবা শেখ হাসিনার পুরো আমলটি জুড়ে সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখার যে কৌশলের ভেতর দিয়ে ওয়াকার তার সেনা জীবন পার করেছেন সেটাও কাজে আসতে পারে। রাজনীতি থেকে দূরে থাকা ওয়াকারের কৌশল ছিল টাইমিং। 18 মাসের ধৈর্য নিয়ে একটি রাজনৈতিক ম্যান্ডেটের অপেক্ষা।
সেই সময়টাতে তিনি প্রকাশ্যে ক্ষমতার লোভ দেখাননি বা প্রতিষ্ঠানগতভাবে সংহতি ধরে রাখার চেষ্টা করেছেন। নির্বাচনের পর তার নেওয়া দফায় দফায় শুদ্ধি অভিযান স্পষ্ট হলো যে আর্মি কমান্ড স্ট্রাকচারে একটি সুসংহত রিশাফল এটি খুব জরুরি ছিল। তার বিরুদ্ধে আমি কথা বলতে গেলে অনেক কথা বলতে পারবো, কিন্তু আজকে সে বিষয় নিয়ে কথা বলতে চাইনি। সব মিলিয়ে একটি বার্তা আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে পেয়েছি, ওয়াকারের পক্ষ থেকে পেয়েছি, সেটা হচ্ছে সেনাবাহিনী সংবিধানপন্থী পেশাদারিত্বে ফিরে যাবে, কোনো জঙ্গি আদর্শের রাজনীতির বাহিনীর উপর ছায়া ফেলতে দেবে না। কিন্তু এরপরও কি জেনারেল ওয়াকার টিকে থাকতে পারবেন? আমার বিশ্বাস হয়তো পারবেন, তবে তাকে মেয়াদ পূরণ করতে দেওয়া হবে কিনা তা নির্ভর করছে আগামী কিছুদিনের রাজনীতির উপর। প্রশ্ন হলো, দেশের ইতিহাসে জেনারেল ওয়াকার কিভাবে শরিত হবেন, কিভাবে মানুষ তাকে মনে রাখবে? এটি বিচারের ভার আপনাদের উপর ছাড়ছি। দেখা হবে আবারও। ভালো থাকুন সবাই।